আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। ডক্টর ইউনূসের আত্মপক্ষ সমর্থন আইনি একটি শব্দ, একটি বাক্য। আমাদের আইন আদালত, কোর্ট কাচারি, সেখানে এই শব্দটা ব্যবহার হয়। যারা আইনজীবীগণ আছেন তারা আত্মপক্ষ সমর্থন নিয়ে অনেক ব্যাখ্যা দিতে পারবেন। আত্মপক্ষ সমর্থন কি, কোন জায়গায় ব্যবহার হয় এটা। তো আমি সেই কোর্টের আত্মপক্ষ সমর্থনের কথা বলছি না। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব সম্প্রতি বাংলাদেশি কিছু মিডিয়াতে তিনি ইন্টারভিউ দিচ্ছেন, বিভিন্ন মিডিয়াতে ইন্টারভিউ দিচ্ছেন, যেটা আমরা অতীতে দেখিনি। তিনি যখন নোবেল লরিয়েট হয়েছেন, আন্তর্জাতিকভাবে বেশ খ্যাতি অর্জন করেছেন, খুব একটা তাকে বাংলাদেশি মিডিয়া কথা বলতে দেখিনি। আন্তর্জাতিক মানের বড় বড় মিডিয়াতে তিনি কথা বলতেন এবং বাংলাদেশের সাংবাদিকদেরকে তিনি এড়িয়ে যেতেন। এটা আমরা মাত্র কিছুদিন আগেও দেখেছি। অল্প কিছুদিন আগে থেকে আমরা দেখলাম যে বাংলা ভাষায় যে ডয়েচে ভেলের মিডিয়াটা আছে, আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগ, সেখানে বাংলাদেশি একজন জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন জার্মানিতে বসে একটা ইন্টারভিউ নিয়েছেন ডক্টর ইউনূসের। এরপরে ভিডিওতে আরেকটি ইন্টারভিউ নিয়েছেন। এরপরে বাংলাদেশে অন্য লোকাল মিডিয়াতেও তিনি ইন্টারভিউ দিয়েছেন। তো প্রফেসর ডক্টর ইউনূস নোবেল লরিয়েট ছাড়াই সারা বিশ্বে অত্যন্ত পরিচিত। নোবেল লরিয়েট পৃথিবীতে শত শত ব্যক্তিরা আছেন, কিন্তু প্রফেসর ডক্টর ইউনূসের মতো বিশ্ব জুড়ে এত পরিচিত, এত অ্যাওয়ার্ড পাওয়া, এত পুরস্কার পাওয়া, এত সম্মান পাওয়া, এত অনার পাওয়া লোক পৃথিবীতে আর খুব একটা দেখা যাচ্ছে না। এবং তিনি একজন খাঁটি বাংলাদেশি হয়ে তিনি অনেক উন্নত মানের ইংরেজি ভাষায় তিনি কথা বলেন। ইংরেজির মধ্যে উন্নত অনুন্নতর ব্যাপার রয়েছে। তিনি স্মার্ট, অনেক আধুনিক ইংরেজি শব্দ ব্যবহার করছেন। বিশ্বের বিভিন্ন নামি দামি ইউনিভার্সিটিতে তিনি বক্তব্য রাখছেন, অলিম্পিকে তিনি বক্তব্য রাখছেন, বিভিন্ন আন্তর্জাতিক খেলায় তাকে তিনি অতিথি হচ্ছেন, পৃথিবীর বিভিন্ন দেশের তরুণদের মাঝে তিনি বক্তব্য রাখছেন। তো বিশ্বজুড়ে তার নাম। তো তার সেই সমস্ত বিশ্বজুড়ে নাম কেন হয়েছে, কি কারণে, সেদিকে আমরা ডিপলি আলোচনায় যাচ্ছি না। আত্মপক্ষ সমর্থন নিয়ে যে কথাটা আমি উঠিয়েছি, একজন সাধারণ বাংলাদেশি নাগরিক হিসেবে আমি যেটা বুঝতে পারছি, তিনি বাংলাদেশি মিডিয়ায় যেভাবে একজন শিশুর ন্যায় নিজের আত্মপক্ষ সমর্থন করে যাচ্ছেন। তিনি কোনো অপরাধ করেননি, তার সম্পদ কিভাবে দখল করা হচ্ছে, তাদের গড়ে তোলা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠানগুলো কিভাবে দিনে দুপুরে দখল করে নেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, ইটিসি। তিনি এগুলো কোট আনকোট বিভিন্নভাবে বলেছেন। অত্যন্ত ভদ্র ভাষায়, বরাবরই তিনি অত্যন্ত ভদ্র ভাষায় কথা বলেন। ডক্টর ইউনূসের মতন, আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার জো বাইডেনের মতন, মিস্টার বিল ক্লিন্টনের মতন ভদ্রলোক পৃথিবীতে খুব কম। তো তাদের ক্যারেক্টারিস্টিক্স কোন পর্যায়ে আছে, যুদ্ধের ব্যাপারে, ফিনান্সিয়াল ব্যাপারে, সামাজিক ব্যাপারে, সেদিকে আমি যাচ্ছি না। ক্যারেক্টারিস্টিক্স যদি মানুষের পজিটিভ থাকে, তখন তার ভদ্রতাও যদি থাকে, জেন্টলম্যান হন, তাহলে সব কিছু মিলে একজন মানুষ পরিপূর্ণতা পায়, মোটামুটি মানুষের কাছে সমাদৃত হয়। তো প্রফেসর ডক্টর ইউনূস সুদের ব্যাপারে জড়িত, এটা বাংলাদেশের এবং বিশ্বের ইসলামপন্থী মানুষের মধ্যে তাদের মধ্যে সমালোচনা রয়েছে, সেদিকে আমি ভিতরে যাচ্ছি না ডিপলি। আর জো বাইডেনের সম্পর্কে আপনারা জানেন যে কী ধরনের ভদ্রলোক, কিন্তু আমেরিকার শেল্টারে ইসরায়েল
কি সন্ত্রাসীপনা করছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেটা আপনারা জানেন। তো প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের আত্মপক্ষ সমর্থন নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, তার অনেকগুলো ইন্টারভিউ আমি দেখেছি। বারবার একই কথা বলি, তার মতন ভদ্রলোক, তার এত সুন্দর ভদ্র ভাষায় তিনি কথা বলেন। চিটাগাংয়ের মানুষ আমার খুব পছন্দের, তাদের প্রতিভা থাকে খুব চট্টগ্রামের মানুষের। আমার একটা শৈশবের গুরুত্বপূর্ণ সময় চট্টগ্রাম শহরে কেটেছে, যদিও আমার জন্মস্থান বাড়ি চট্টগ্রামে নয়। তো চট্টগ্রামের মানুষদেরকে আমার বিশেষ পছন্দ হয়, সেটা একটা ব্যক্তিগত আবেগ। তো ডক্টর ইউনূস তার এই ইন্টারভিউগুলোতে যা বলেছেন, আমার কাছে মনে হচ্ছে এই কথাগুলো শিশুসুলভ কথা। ভদ্রভাবে বলেছেন কথা, সেটা নিয়ে কোনো দ্বিমত নাই। তিনি অত্যন্ত ভদ্রভাবে কথা বলেছেন, মার্জিত ভাষায় তিনি কথা বলেন, মানুষকে সম্মান দিয়ে কথা বলেন। তো এখানে আমার কথা হচ্ছে, তিনি তো বিশ্বের এত বড় নামকরা একজন ব্যক্তি, যাকে বাংলাদেশের কোটি কোটি মানুষ ভালোবাসে, বাংলাদেশের কোটি কোটি মানুষ যাকে স্পেশালি ভালোবাসে, সেই মানুষটির কাছে তো বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রত্যাশা অনেক বড়। সেই ধরনের নামি দামি একজন বড় ব্যক্তি, হাই পার্সোনালিটির ব্যক্তি, গ্লোবাল পরিচিত ব্যক্তি যদি শিশুসুলভ ব্যক্তিগত ব্যাপার নিয়ে তিনি আত্মপক্ষ সমর্থন করে বারবার মিডিয়াতে কথা বলেন, তার প্রতি যে অন্যায় হয়েছে সেটা তো বাংলাদেশের মানুষ জানে, বিশ্ববাসীও জানে। নোবেল লরিয়েট সহ 200 আন্তর্জাতিক পরিচিত ব্যক্তি তার পক্ষে চিঠি দিয়েছেন এই বাংলাদেশের অবৈধ সরকারের কাছে। এবং বাংলাদেশের মানুষ জানে যে ডক্টর ইউনূসের ব্যাপারে অন্যায় করা হচ্ছে। ব্যক্তিগতভাবে তার কোর্টের বাহিরে বারবার কেন আত্মপক্ষ সমর্থন নিয়ে তো কথা বলতে হবে? বাংলাদেশের মানুষ তো জানে। এটা না হলে কোর্টে ফর্মালিটি হিসেবে কোর্টে বলতে পারতেন তিনি। এ কথা বলার আমার কারণ রয়েছে। অনেকে বলতে পারেন তিনি অপরাধ করেননি, জুলুমের শিকার হয়েছেন, এটা বলবেন না? সবার কাছে সবকিছু আশা করা যায় না। আমাদের মতন সাধারণ পাবলিক না হয় আত্মপক্ষ সমর্থন নিয়ে বিভিন্ন কথা বলতে পারেন। আম পাবলিক আছে না, আম পাবলিক যাদেরকে বলা হয়। ডক্টর ইউনূস এত বড় একজন পরিচিত লোক, পপুলারিটিও বলা চলে, তিনি কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে, সম্মান দেয়। সেই ব্যক্তি যে রাষ্ট্রের নাগরিক, যিনি বাংলাদেশের নাগরিকত্ব ছাড়তে চান না, বাংলাদেশে থাকতে চান, সেই বাংলাদেশের মানুষের কষ্ট, দুঃখ, জুলুম কি তিনি দেখেননি? তিনি কেন সমস্ত জুলুম নিয়ে সামান্য কিছু কথা বলতে পারলেন না? শুধু তার ব্যাপারে কথা বলছেন, তার স্ত্রী অসুস্থ, তিনি সাইকোলজিক্যাল একটা ডিজিজের মধ্যে আছেন, কাউকে চিনেন না, তিনি ছাড়া, তার স্বামী ডক্টর ইউনূস ছাড়া কাউকে তিনি চিনেন না। তাকে ধরে ওয়াশরুমে নিতে হয়, চলাফেরা করাতে হয়, তার পরিবার আর কেউ নেই, তার স্ত্রী একা, তার যদি জেলে যেতে হয় কি অবস্থা হবে? মানে ভীত, সন্ত্রস্ত হয়ে তিনি আত্মপক্ষ সমর্থনই কথা বলছেন। এত বড় নাম করা একটা ব্যক্তির কাছে এটা কি আশা করা যায়? অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সেখানে তো এই সমস্ত চিন্তা করা যাবে না। বাংলাদেশের কোটি কোটি মানুষের উপর যে নিষ্পেষণ চালাচ্ছে অবৈধ একটি সরকার, ভারত পরিচালিত একটি সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগ, যেভাবে বাংলাদেশের কোটি কোটি মানুষের উপরে নিষ্পেষণ, নির্যাতন, অত্যাচার, বর্বরতা চালাচ্ছে, লক্ষ লক্ষ মানুষকে মামলায় দিয়েছে, জেলে দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, লিগ্যাল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অন্তরীণ রেখেছেন, তাকে আটকে রেখেছেন, বন্দি রেখেছেন, অসুস্থ, চিকিৎসা করতে দিচ্ছেন না। তার ছেলে, ছোট ছেলে মারা গেছে, কি অবস্থায়, কত হৃদয় বিদারক ঘটনা এই পরিবারের মধ্যে ঘটেছে। আর এক ছেলের সাথে, একমাত্র জীবিত ছেলে তারেক রহমানের সাথে তার মা দেখা করতে পারছে না, অসুস্থ মা, তিনি বিদেশে চিকিৎসা পাচ্ছেন না। এবং এদেশের বড় বড় রাজনীতিবিদদের পায়ে বেড়ি পরানো হচ্ছে, শিকল পরানো হচ্ছে,
হাসপাতালে ভর্তি অবস্থায় শিকল রাখা অবস্থা মারা যাচ্ছেন। মাওলানা আব্দুস সোবহান সাহেব প্রায় 90-এর কাছাকাছি বয়স ছিল, তাকে পায়ে শিকল পরানো ছিল। তিনি এমএলএ ছিলেন, মন্ত্রী ছিলেন, 5বারের এমপি ছিলেন, বাংলাদেশের অন্যতম একজন পলিটিশিয়ান। কিভাবে তাদেরকে অপমান অপদস্থ করেছে, কিভাবে এটিএম আজহারুল ইসলামের, জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা পায়ে বেরি পরানো হয়েছে, জামাত ইসলামের অনেক কেন্দ্রীয় নেতাদের পায়ে বেরি পরানো হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী, তারই চিটাগংয়ের লোক, একজন তিনি যুদ্ধ অপরাধী নন, তারপরে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। ডক্টর ইউনূস কি প্রতিবাদ করেছেন? করেন নাই। এসব বিষয়ে কোনো কথা বলেছেন? কিভাবে বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস হয়ে আছে? এই ডক্টর ইউনূসের সহযোগিতা কি পাননি ১১ সরকার? যারা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার ১১ শেল্টার কি ডক্টর ইউনূসের পাননি? তিনি যদি সেই সময় বিরোধিতা করতেন তাহলে তো প্রণব মুখার্জিরা এতটা বাড়াবাড়ি করতে পারতেন না বাংলাদেশ নিয়ে। এই ভারতীয় দূতাবাস, ভারতীয়রা এবং আমেরিকানরা, বিশ্বব্যাংক, এরা ইউরোপীয় ইউনিয়ন মিলে তারা একটা ১১ সরকার বসিয়েছিল। তারা বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে। বাংলাদেশে ২৮ অক্টোবর ঘটেছে দুইটা, ২০০৬ সালে, ২০২৩ সালে। এই দুইটা ২৮ অক্টোবরের ঘটনা। ১৩ই মে, ৫ই মে ২০১৩ যে গণহত্যা শাপলা চত্বরে মতিঝিলে ঘটেছে, সেই ধরনের ঘটনা ঘটেছে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারিতে আমাদের সামরিক অফিসার ৫৭ জন অফিসার সহ ৭৫ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে পিলখানায়। আরও বহু ধরনের গণহত্যা চালানো হয়েছে বাংলাদেশের মানুষের উপর। ভয়ানক ধরনের, হিটলারের থেকে ভয়াবহ বর্বরতা চলছে বাংলাদেশের মানুষের উপরে। এই মানুষের পক্ষে কথা না বলে এই বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনার জন্য তার যে কথা বলা দরকার, জনগণের উপরে যে নির্যাতনের স্ট্রিম রোলার চলছে, সেই ব্যাপারে তিনি তার মুখ থেকে প্রতিবাদ আসেনি ভালোভাবে, না, খুবই সামান্য কিছু কথা কিছুদিন আগে বলেছেন, অতি ক্ষুদ্র, সেটা আসলে কাজের না, প্রভাব ফেলাবার মতন কথা নয়। বাংলাদেশে এত অন্যায় অত্যাচার, আজকে বিচারাঙ্গন, বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী, ল এনফোর্স ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশের প্রতিটা ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট সব ধ্বংস হয়ে গেছে, ঘুষ বাণিজ্য, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, মূল্যস্ফীতি, অর্থনীতির কি পরিস্থিতি বাংলাদেশে, সার্বিক বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক। তিনি সেই ব্যাপারগুলো নিয়ে ভালোভাবে প্রতিবাদ করেননি। তিনি তার আত্মপক্ষ সমর্থন নিয়ে, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে শিশুসুলভ কথা বলেছেন, যেটা তার মতন একজন বিশ্বের প্রভাবশালী ব্যক্তির কাছে আশা করা যায় না। আসসালামু আলাইকুম।